ডিফারেন্সটা কি, হেপাটাইটিস বি ছিল তোর ডিএনএ ভাইরাস, ওকে, বাট অ্যাপার্ট ফ্রম হেপাটাইটিস বি অল ভাইরাসেস আর আরএনএ ভাইরাস। সো দিস ইজ RNA virus. Earlier it was called non-A, non-B virus, and this is linear single-stranded RNA virus. Envelope is there, and this is of flavivirus family, and genus is Hepacivirus. ঠিক আছে? This is all about family history of hepatitis C. এটা পরে বলছি। ট্রান্সমিশন কি করে হয়? It can be parenteral or non-percutaneous, percutaneous or non-percutaneous, okay. Non-percutaneous কিভাবে হতে পারে? সরি, percutaneous, প্রথমে percutaneousটা দেখ। needle stick injury যেটা হয় হেপাটাইটিস বি, সেম, ওকে। এখানে রিস্ক ইজ 1.8 to 6% around, and via blood transfusion. See, blood transfusion, via blood transfusion, chance of getting hepatitis C is more than hepatitis B, okay, and it has been seen that 1 in every 18 lakh blood transfusion there is chance of 1, মানে 18 লাখে একটা তোর হতে পারে। So this incidence is more in case of hepatitis C than hepatitis B, okay. And non-percutaneous, it can be vertical, that is MTCT, mother to child transmission, another is sexual transmission, and rarely by human bite, ঠিক আছে। So mainly percutaneous and non-percutaneous. Percutaneous needle stick injury and blood transfusion, non-percutaneous mainly vertical and sexual, ঠিক আছে। So what are the pathogenesis, কিভাবে এটা spread করে? After entering into the hepatocyte কি হয়, ভাইরাল there is uncoating, প্রথমে কি হবে uncoating, যে ভেতরে যে নিউক্লিক অ্যাসিডের ভেতরে যে তোর জিনোমিক ম্যাটেরিয়াল আছে, দ্যাট ইজ RNA, there is uncoating of this RNA virus, and there is this RNA transforms into certain polyprotein, polyprotein transform হয় via some host RNA polymerase, okay. এই পলিপ্রোটিনটা কি হয়, then is this polyprotein is cleaved by certain protease, কিছু protease enzyme দ্বারা this polyprotein is cleaved into some replicative molecule, certain ছোট ছোট replicative molecule তৈরি হয়, that replicative molecule then goes to Golgi body and transforms into certain virion particle, okay. এখানে কি হয়, তারপর এটা ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশনের পর সাম স্ট্রাকচারাল অ্যান্ড নন স্ট্রাকচারাল প্রোটিন তৈরি হয়, দ্যাট স্ট্রাকচারাল অ্যান্ড নন স্ট্রাকচারাল প্রোটিন ইনকর্পোরেটস উইথ RNA অ্যান্ড অ্যাসেম্বলড টু ফর্ম এ কমপ্লিট ভিরিয়ন, ঠিক আছে। বেসিক্যালি কি হচ্ছে, তোর হেপাটোসাইট সেলের মধ্যে RNA পুরো ভাইরাসটা এন্ট্রি করার পর কি হয়, সেখানে আনকোটিং হয়। আনকোটিং মানে ভেতরের যে জিনোমিক পার্টিকেল আছে সেটা বেরিয়ে যায়, সেটা কি হবে, দ্যাট ট্রান্সফর্মস ইনটু এ বিগ পলিপ্রোটিন, একটা পলিপ্রোটিন হয়, কোথায় এটা, এন্ডোপ্লাজমিক রেটিকিউলামের মধ্যে হয়। এই পলিপ্রোটিনটা ছোট ছোট প্রোটিনে ভাগ হয়ে যায় বাই সার্টেন প্রোটিজ এনজাইম, হোস্ট প্রোটিজ এনজাইমগুলো কি করে, এই পলিপ্রোটিনটাকে ভেঙে ছোট 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 প্রোটিন তৈরি করে। সেই প্রোটিনগুলো কোথায় যায়, গলগি বডিতে যায়। গলগি বডিতে গিয়ে ছোট ছোট রেপ্লিকেটিভ ইউনিট তৈরি করে, সেই রেপ্লিকেটিভ ইউনিটটা রেপ্লিকেশনের পর কি হবে, ট্রান্সক্রিপশন হবে, তারপর ট্রান্সলেশন হবে। সেই ট্রান্সলেশনের পর কি হবে, ভাইরাসের যে নিউক্লিক অ্যাসিড এবং এনভেলপ প্রোটিন আবার তৈরি হবে সেখান থেকে, সেই প্রোটিনগুলো আবার RNA এর সঙ্গে কম্বাইন করে একটা পুরো একটা ভাইরাস পার্টিকেল তৈরি করবে। এই প্রসেসটা বারবার রিপিট হবে, রিপিট হয়ে কি হবে, সেম অ্যাজ হেপাটাইটিস বি যেটা বলেছিলাম, মিলিয়নস অফ কপি অফ হেপাটাইটিস সি ভাইরাস তৈরি হবে, ঠিক আছে। দিস ইজ দ্য গ্রস কিভাবে প্যাথোজেনেসিসটা হয়, ঠিক আছে। সো এটা তো আমাদের যখন কোনো ফরেন পার্টিকেল আমাদের বডিতে এন্ট্রি করে কি হবে, বডি উইল ট্রাই টু এলিমিনেট দিস অর্গানিজম, ওকে। কিন্তু কখন এটা মেনলি হেপাটাইটিস সি মেনলি কজেস ক্রনিক হেপাটাইটিস, অ্যাকিউট হেপাটাইটিস হয় বাট মেনলি হচ্ছে ক্রনিক, অ্যাকিউট থেকে ক্রনিক হয়ে যায়। তো ক্রনিক আমাদের বডিতে কোনো একটা ভাইরাস পারসিস্ট করবে কেন, যখন কোনো ইনেট বা অ্যাডাপটিভ ইমিউনিটিটা উইক হবে, তাই তো। সো this is the determinants of persistence of HCV virus, that is evasion of immune response through several viral mechanism, inadequate induction of innate immunity,
and insufficient induction of adaptive immune response. ঠিক আছে, যদি আমাদের innate বা adaptive immunity যেটা আছে, immune response যেটা আছে সেটা যদি inadequate হয় তাহলে কি হবে, there will be persistence of this hepatitis C virus and that leads to chronic hepatitis. ঠিক আছে, এটা কি হচ্ছে, entry of virus into the cell, identification by the host cell and differentiates it from cell, that leads to induction of adaptive immune response, that is helper T, CD4 T cell and cytotoxic CD8 cell, that leads to cellular injury. Okay, যখন এই মেকানিজমটা ফেল করছে, that is defect in CD4 and CD8 proliferation, that leads to persistent of chronic infection. ঠিক আছে, আর একটা কি হয়, there is inhibition of certain interferon, that's interferon signaling and effector cascade pathway or dysfunctional NK cell cytotoxicity, that all this leads to persistence of hepatitis C virus and that leads to chronic hepatitis C. ঠিক আছে, এটা হলো গ্রস মোটামুটি প্যাথোলজি, কেন হয়, কোনো একটা ভাইরাস পার্টিকেল আমাদের যে কোনো ফরেন বডি এন্ট্রি করলে একটা ইমিউন রেসপন্স তৈরি হয়, যদি সেই ইমিউন রেসপন্সটা ডিফেক্টিভ হয় তাহলে তোর এটা পারসিস্টেন্স করবে, আর কিভাবে রেপ্লিকেশন হয় ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশনের মাধ্যমে তোর সার্টেন মিলিয়নস অফ কপি অফ হেপাটাইটিস সি ভাইরাস তৈরি হয়, সেটা এখান থেকে বলতাম। ঠিক আছে, দ্যাট ইজ অল অ্যাবাউট প্যাথোজেনেসিস। নাও ক্লিনিক্যাল কোর্স কি হয়, ফার্স্ট এখানে দেখা গেছে যে বেশিরভাগ ক্ষেত্রে তোদের ক্রনিক হেপাটাইটিস সিটা অ্যাকিউট হেপাটাইটিস সির সিকুয়েলি হিসাবে হয়। ঠিক আছে, তো প্রথমে কি হবে, অ্যাকিউট এইচসিভি ইনফেকশন। ইন অ্যাকিউট এইচসিভি ইনফেকশন কি হয়, তোর উইদিন 4 to 8 উইকস এটা নিজে থেকে সাবসাইড করে যায়, কিন্তু দেখা গেছে 55 to 90% কেসে এটা দ্যাট ট্রান্সফর্মস ইন্টু ক্রনিক হেপাটাইটিস সি। Okay, and this chronic hepatitis C, if persists for more than 20 years, it transforms into cirrhosis of liver, and that cirrhosis in 3% per year, যদি কারো cirrhosis develop করে due to hepatitis C, এটা দেখা গেছে around 3% per year that patient can have hepatic decompensation. That is decompensation is sign কি, what are the signs of decompensated cirrhosis? অ্যাসাইটিস, হেপাটিক এনসেফালোপ্যাথি অ্যান্ড ভ্যারিসিয়াল ব্লিডিং। ঠিক আছে, কোনো একটা সিরোসিস পেশেন্টে যদি এগুলো ডেভেলপ করে তাহলে আমরা বলতে পারি যে পেশেন্ট ইজ হ্যাভিং ডিকম্পেনসেশন। ওকে, সো 3% পার ইয়ার রেটে এটা ডিকম্পেনসেশন হতে পারে ইন এ কেস অফ সিরোসিস অফ ক্রনিক হেপাটাইটিস সি, অর ইট ক্যান ট্রান্সফর্মস ইন্টু HCC, দ্যাট ইজ হেপাটোসেলুলার কার্সিনোমা। ঠিক আছে, কোর্স অফ দ্য ডিজিজটা বোঝা গেল। প্রথমে হচ্ছে তোর অ্যাকিউট হেপাটাইটিস সি, that usually resolves on its own, but sometimes around 50 to 90% cases কি হয়, এটা chronic hepatitis C হয়, that chronic hepatitis C can transforms into cirrhosis, that cirrhosis may decompensate or may transforms into hepatocellular carcinoma. ঠিক আছে, সো সবার তো এটা হবে না, যাদের ধর ক্রনিক হেপাটাইটিস, একটা অ্যাকিউট হেপাটাইটিস সি হলো, সবাই তো আর ক্রনিক হেপাটাইটিস সি হবে না, কাদের হবে? সো ওয়ার অ্যাট রিস্ক, এটা হচ্ছে যাদের এজ মোর দ্যান 40 ইয়ার্স, অ্যালকোহল, হিস্ট্রি অফ অ্যালকোহল কনজামশন অ্যান্ড co-infection with hepatitis B or C or some infection like schistosomiasis and some IV drug user, insulin resistance, and কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে তোর ইনক্রিজড ALT লেভেল যাদের বেশি থাকে তাদের ক্ষেত্রে এটা chronic hepatitis C chance of transformation to chronic hepatitis C is more. So these are the risk factor for progression of hepatic fibrosis and chronic hepatitis C. ঠিক আছে, clinical features is same as hepatitis B. ঠিক আছে, হেপাটাইটিস বি তে যেরকম ছিল, কি ছিল, একটা প্রোড্রোমাল ফেজ হবে, লাইক পেশেন্ট কমপ্লেনিং অফ ভেগ, ফ্যাটিগ, পেন, অ্যাবডোমেন, নজিয়া, ভমিটিং, এগুলো থাকবে একটা প্রোড্রোমাল ফেজে। তারপরে হচ্ছে তোর ফিভার থাকতে পারে, তারপরে হচ্ছে ইকটেরিক ফেজ, নেক্সট ফেজ ইজ ইকটেরিক ফেজ। ইকটেরিক ফেজে কি হবে, পেশেন্ট উইল ডেভেলপ জন্ডিস।
যখনই জন্ডিস ডেভেলপ করবে পেশেন্টের ফিভারটা সাবসাইড করে যাবে, ঠিক আছে। আর কি পাবি, একটা অন অ্যাবডোমিনাল এক্সামিনেশন ইউ ক্যান গেট হেপাটোমেগালি থাকতে পারে, ঠিক আছে। নেক্সট ফেজ হচ্ছে রিকভারি ফেজ। রিকভারি ফেজে কি হবে, জন্ডিস ফিভার কোনোটাই কিছু থাকবে না, কিন্তু পেশেন্টের একটা অর্গানোমেগালি পেতে পারি আমরা, হেপাটোমেগালি পেতে পারি, আর এলএফটি অল্টার্ড এলএফটি থাকবে, ঠিক আছে, এলিভেটেড এএলটি এএসটি এগুলো থাকবে। সো দিজ আর দ্য 3 phases, ইট অ্যাপ্লাইজ টু অল কাইন্ড অফ হেপাটাইটিস ভাইরাস, ঠিক আছে। যে কোনো হেপাটাইটিস, অ্যাকিউট হেপাটাইটিসে এরকম একটা ফিচার্স নিয়ে তোর কাছে প্রেজেন্ট করবে, প্রোডার্মাল ফেজ, ইকটেরিক ফেজ অ্যান্ড রিকভারি ফেজ, ঠিক আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট, পেশেন্টের হেপাটাইটিস বিতে ইউজুয়ালি এক্সট্রা হেপাটিক কোনো ম্যানিফেস্টেশন আমরা পাই না, কিন্তু হেপাটাইটিস সিতে মানে লিভার ছাড়া আরও কিছু আমরা ফিচার্স পাই, যেগুলো বললাম সেগুলো ছাড়াও, দ্যাট ইজ কল্ড এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন। অ্যান্ড এগুলো কি জন্য হয়, ডিউ টু সাম ইমিউনোলজিক্যাল রেসপন্স অ্যান্ড ভাস্কুলাইটিস। কি হতে পারে, অটো ইমিউন থাইরয়েডাইটিস হতে পারে, ঠিক আছে, নন হজকিন লিম্ফোমা হতে পারে, বি সেল নন হজকিন লিম্ফোমা, মিক্সড ক্রায়োগ্লোবিউলিনেমিয়া, মনোক্লোনাল গামাপ্যাথি, দ্যাট ইজ পরফাইরিয়া কিউটেনিয়াস টার্ডা। এগুলো মনে রাখিস, টার্মগুলো তোদের কাছে একটু অড মনে হতে পারে, এগুলো পড়িস নি, এগুলো মেডিসিনের পরে যে চ্যাপ্টারগুলো পড়ানো হবে সেগুলোতে ডিটেলসে পড়ানো হবে, শুধু টার্মগুলো মনে রাখিস, ঠিক আছে। কেন হয় এটা, ডিউ টু সাম ইমিউন রেসপন্স অ্যান্ড ভাস্কুলাইটিসের জন্য হয়। অ্যাকিউট গ্লোমেরুলোনেফ্রাইটিস হতে পারে, ইনসুলিন রেজিস্ট্যান্স, টাইপ 2 ডায়াবেটিস সিন্ড্রোম, সিক্কা সিন্ড্রোম, থাইরয়েড ক্যান্সার, রেনাল সেল কার্সিনোমা, মেটাবলিক সিন্ড্রোম, এগুলো হতে পারে। These are probed association and these are possible association of extrahepatic manifestation, ঠিক আছে। অটোইমিউন থাইরয়েডাইটিস, হজকিন নন হজকিন লিম্ফোমা, লাইকেন প্ল্যানাস, মিক্সড ক্রায়োগ্লোবিউলিনেমিয়া, মনোক্লোনাল গামাপ্যাথি অ্যান্ড পরফাইরিয়া কিউটেনিয়াস টার্ডা, ঠিক আছে। জাস্ট এই স্লাইডটা এখন মনে রাখ, ঠিক আছে, পরে যখন পড়বি পুরো এই ডিজিজগুলো ডিটেলসে পড়ানো হলে বুঝতে পারবি, ঠিক আছে। সো দিজ আর এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন। যখনই তুই হেপাটাইটিস সি এর ক্লিনিক্যাল ফিচার্স লিখছি, হেপাটিক অ্যান্ড এক্সট্রা হেপাটিক ম্যানিফেস্টেশন এটা লিখতে হবে। সো ডায়াগনোসিস, হেপাটাইটিস বিতে যেরকম আমরা দেখেছিলাম কি হয়, কিছু সার্টেন অ্যান্টিজেন থাকে, তার এগেনস্টে কিছু অ্যান্টিবডি তৈরি হয়, সেগুলো আমরা ব্লাডে পাই। সেই ব্লাডের মার্কারগুলো দেখে আমরা ডায়াগনোসিস করি কিভাবে এটা অ্যাকিউট হেপাটাইটিস না ক্রনিক হেপাটাইটিস, নাকি হেলদি ক্যারিয়ার, নাকি ভ্যাকসিনেশনের পরে একটা অ্যান্টিবডি ডেভেলপ করেছে আগের দিন, যেটা হেপাটাইটিস বিতে আমরা পেয়েছিলাম। সেম অ্যাজ হেপাটাইটিস সিতে আমরা কি পাবো, একটা অ্যান্টি এইচসিভি পাবো, মানে এইচসিভি যে অ্যান্টিজেনটা তৈরি হয় তার এগেনস্টে আমরা একটা অ্যান্টিবডি পাবো, আর কি হবে, একটা এইচসিভি আরএনএ। এই দুটো জিনিস মেনলি আমরা হেপাটাইটিস সিতে পাই। তো কাদেরকে আমরা টেস্ট করাবো, যেটা বললাম আগে, হু অ্যাট রিস্ক। আগের যেটা ছিল সেটা হচ্ছে প্রোগ্রেশন, মানে অ্যাকিউট হেপাটাইটিস থেকে ক্রনিক হেপাটাইটিসে কাদের প্রোগ্রেশন হবে, অ্যান্ড এইটা যেটা বলছে কাদের ক্ষেত্রে আমরা টেস্ট করাবো, যারা একটু হাই রিস্ক পপুলেশন, তাদের ক্ষেত্রে আমরা হেপাটাইটিস সি এর জন্য টেস্ট করাতে হবে। দ্যাট ইজ পিপল উইথ আইভি ড্রাগ ইউজার, ওকে, কমার্শিয়াল সেক্স ওয়ার্কার, মেন হু হ্যাভ সেক্স উইথ মেন, people who received multiple blood transfusion like thalassemia and other যেগুলো ডায়ালিসিস, সিকেডি পেশেন্ট অন হিমোডায়ালিসিস, ঠিক আছে। আর কি হতে পারে, পেশেন্ট লিভিং উইথ পিএলএইচআইভি, ওকে। আর একটা হতে পারে যারা ক্লোজ কন্ট্যাক্ট বা ইন্টিমেট রিলেশনে আছে উইথ আদার স্পাউস অফ অ্যাফেক্টেড পেশেন্ট অফ হেপাটাইটিস সি, ঠিক আছে। সো দিস আর দ্য রিস্ক পপুলেশন। যেটা বললাম তোর কি হবে, এটা এইচসিভি অ্যান্টিজেন, এটা দিস ইজ ফর অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস অ্যান্ড দিস ইজ ক্রনিক হেপাটাইটিস। এইচসিভি অ্যান্টিজেন ডেভেলপ করবে আফটার 1 to 2 weeks of exposure. There will be rise of HCV antigen. Disappearance of HCV antigen will be followed by development of antibody, that is anti-HCV, ঠিক আছে, and there is appearance of HCV RNA. এটা হচ্ছে তোর HCV antigen, ঠিক আছে। HCV অ্যান্টিজেনটা ডিসঅ্যাপিয়ার করে গেল, তারপর কি হবে, there is appearance of anti-HCV, ঠিক আছে, and this is HCV RNA. This is of chronic hepatitis, acute hepatitis. Acute hepatitis এ anti-HCV টা certain period for, that is after 6 months this will disappear. But in case of chronic hepatitis কি হবে, এখানে তোর HCV অ্যান্টিজেনটা ডিসঅ্যাপিয়ার করে যাবে, কিন্তু anti-HCV and HCV RNA will persist for lifelong, ঠিক আছে। That's why এটা 6 মাসের মধ্যে ডিসঅ্যাপিয়ার করে যাচ্ছে। This is acute hepatitis and this is the picture of chronic hepatitis C, ঠিক আছে। সেরোলজিক্যাল মার্কার
হেপাটাইটিস বি এ একটু অনেকগুলো ছিল মার্কার, এখানে খুব সিম্পল, এই ডায়াগ্রামটা কিন্তু তোদের ড্র করতে হবে, ঠিক আছে। So detection of HCV RNA and antibody against antigen, hepatitis C antigen HBeAg, and you can order from for liver enzyme, that is ALT-AST will be raised, alkaline phosphatase will be raised, and biopsy, if you see the biopsy, there is paucity of inflammation there, that is in case of chronic hepatitis there will not much inflammation, but you can get some lymphocyte, presence of fat and occasional bile duct lesion, okay. And interesting is that patient in hepatitis C, if you test for certain autoantibody like anti-LKM1, this is LKM1 antibody is diagnostic of autoimmune hepatitis, ঠিক আছে। তো অনেক সময় দেখা যায় যে এই অ্যান্টিবডিটা আমরা হেপাটাইটিস সি তেও পাই, so you have to rule out the autoimmune hepatitis before treatment of hepatitis C, ঠিক আছে, এই জিনিসটা একটু মনে রাখবেন। জেনোটাইপ লাইক হেপাটাইটিস বি, এখানেও কতগুলো জেনোটাইপ থাকে, মেজর হচ্ছে 1 to 6 and 7 is minor genotype, most common in India is genotype 3 and worldwide subtype 1A, okay. সব MCQ point of view অনেক সময় তো যে MCQ আসে which genotype is more common less, এটা আমরা ক্লাসিফিকেশন করার এটা কি পারপাসটা কি, আগে যেটা হেপাটাইটিস সি ট্রিটমেন্ট ছিল পুরোপুরি তোর জেনোটাইপ স্পেসিফিক, ঠিক আছে, এই যে 6টা জেনোটাইপ বললাম প্রত্যেকটা জেনোটাইপের জন্য আলাদা আলাদা ট্রিটমেন্ট ছিল, ঠিক আছে। কিন্তু এখন রিসেন্ট কি হয়েছে, প্যান জিনোমিক আমরা একটা মানে ট্রিটমেন্ট চলে এসেছে, যেখানে তোর আলাদা করে কোনো জেনোটাইপ ভাগ করে ট্রিটমেন্ট করতে হবে না, সব জেনোটাইপের জন্যই সার্টেন ড্রাগ আমরা দিতে পারি, ঠিক আছে। দ্যাটস ওয়াই জেনোটাইপটা অতটা এখন ইম্পর্টেন্ট নয়, কিন্তু আগে যে যখন আমরা জেনোটাইপ স্পেসিফিক ট্রিটমেন্ট করতাম তখন এটা ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। ট্রিটমেন্ট কি কি ড্রাগস অ্যাভেলেবেল আছে ট্রিটমেন্টের জন্য, হেপাটাইটিস বি তে কি কি ড্রাগ ছিল বল, ইন্টারফেরন, টেনোফোভির, অ্যাডাফোভির, এন্টেকাভির, আর বল, নিউক্লিওসাইড ইনহিবিটর আর একটা হচ্ছে ইন্টারফেরন, ঠিক আছে। নিউক্লিওসাইড ইনহিবিটরের মধ্যে আমরা মেনলি কি কি ইউজ করি, অ্যাডাফোভির, এন্টেকাভির, টেনোফোভির অ্যান্ড এন্টেকাভির অ্যান্ড অ্যাডাফোভির, ঠিক আছে, এই দুটো মেনলি ইউজ করা হেপাটাইটিস বিতে। অ্যান্ড হেপাটাইটিস সি কি হচ্ছে, পেগালেটেড ইন্টারফেরন আলফা 2B 2A and nucleoside analog protease inhibitor and directly acting antiviral combination therapy, ঠিক আছে। এই ড্রাগগুলো কোথায় কাজ করে, এগুলো হচ্ছে তোর রেপ্লিকেশন ইনহিবিটর, ঠিক আছে, যে জায়গাটায় তোর একদম ফার্স্ট পিকচারে দেখ প্রোটিন, পলিপ্রোটিন, যেটা এই যে পলিপ্রোটিন একটা তৈরি হচ্ছিল প্রথমে যখন নিউক্লিওসাইডটা এন্টার করলো, তারপর এন্ডোপ্লাজমিক রেটিকিউলামে একটা পলিপ্রোটিন তৈরি হয়, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ পলিপ্রোটিন, ঠিক আছে। এখানে কি হয়, পলিপ্রোটিনের মধ্যে কিছু স্ট্রাকচারাল প্রোটিন থাকে, কিছু নন স্ট্রাকচারাল প্রোটিন থাকে, ঠিক আছে। স্ট্রাকচারাল প্রোটিন কি হতে পারে, ক্যাপসিড হতে পারে, এনভেলপ হতে পারে। নন স্ট্রাকচারাল প্রোটিন মানে হচ্ছে NS, ঠিক আছে, NS2 NS3 এগুলো থাকে। সো এইখানে যে তোর নন স্ট্রাকচারাল প্রোটিন আছে NS4A NS4B, সে ডিরেক্টলি অ্যাক্টিং অ্যান্টিভাইরাল ড্রাগস গুলো এই প্রোটিনকে ইনহিবিট করে, ঠিক আছে। NS4A অ্যান্ড NS4B এই প্রোটিনগুলো নন স্ট্রাকচার, NS মানে নন স্ট্রাকচারাল, এই নন স্ট্রাকচারাল প্রোটিনগুলোকে ইনহিবিট করে, ঠিক আছে। আর যেগুলো তোর নিউক্লিওসাইড অ্যানালগ, যেগুলো হচ্ছে তোর RNA ডিপেন্ডেন্ট RNA পলিমারেজ সব ভাইরাল এনজাইমগুলো ইনহিবিট করে। সো হাউ টু অ্যাপ্রোচ টু এ পেশেন্ট এলো, তুই সিমটোম্যাটিক্যালি দেখলি, ডায়াগনোজ করলি যে পেশেন্ট ইজ হ্যাভিং হেপাটাইটিস সি, পেশেন্টের অ্যান্টি HCV পজিটিভ অ্যান্ড HCV RNA ইজ এলিভেটেড, সো উই হ্যাভ টু ট্রিট দিস পেশেন্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, যে পেশেন্টের HCV হেপাটাইটিস সি ডায়াগনোসিস করলাম আমরা, তাদের ক্ষেত্রে কিন্তু দুটো তিনটে জিনিস আরও দেখে নিতে হবে ডায়াগনোসিস, কি কি, হেপাটাইটিস বি রুল আউট করতে হবে, HIV আছে কিনা দেখতে হবে, আর একটা হচ্ছে পালমোনারি টিউবারকুলোসিস। বিফোর স্টার্টিং ট্রিটমেন্ট উই হ্যাভ টু রুল আউট দিস। কেন বলছি, কারণ যদি কো ইনফেকশন থাকে তাহলে ট্রিটমেন্ট ইজ ডিফারেন্ট, ঠিক আছে। মানে কারো হেপাটাইটিস বি সি একসাথে আছে বা HIV হেপাটাইটিস সি একসাথে আছে, ট্রিটমেন্ট উইল ডিফার, দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু রুল আউট অল দিস থিংস, ওকে। সো
অ্যাপার্ট ফ্রম দ্যাট পেশেন্টের ডায়াগনোসিস হলো যেগুলো বললাম তো লিভার এনজাইম, এগুলো ছাড়াও আমাদের একটা জিনিস দেখতে হয় যে লিভার স্টিফনেস কতটা আছে পেশেন্টের, ঠিক আছে, পেশেন্টের কোনো সিরোসিস ডেভেলপ করেছে কিনা, পেশেন্ট ইজ হ্যাভিং সিরোসিস অর নট, সেটা কিভাবে আমরা দেখি, কিছু ইনভেসিভ মার্কার আছে, কিছু নন ইনভেসিভ মার্কার আছে। ইনভেসিভ মার্কার কি, বায়োপসি করে দেখতে পারি একটা। নন ইনভেসিভ মার্কার কি, কিছু ইন্ডেক্স আছে, ঠিক আছে, দ্যাট ইজ অ্যাপ্রি, ঠিক আছে, অ্যাসপার্টেড প্লেটলেট রেশিও ইন্ডেক্স, ঠিক আছে। একটা তোরা এখন সব মোবাইলে ক্যালকুলেটার চলে এসছে, ক্যালকুলেটার আছে মেডক্যাল, ওখানে তোর এখানে অ্যাসপার্টেড অ্যান্ড অ্যাসপার্টেড লেভেল, অ্যাসপার্টেড ট্রান্সামাইনেস অ্যান্ড প্লেটলেট, এটা এন্টার করলে তোর একটা অ্যাপ্রি ইন্ডেক্স পাওয়া যায়, ঠিক আছে। ইফ ইট ইজ লেস দ্যান 0.5 অর মোর দ্যান 1.5, যদি মোর দ্যান 1.5 হয় that signifies significant amount of fibrosis is there, যদি লেস দ্যান 0.5 হয় তাহলে মাইল্ড ফাইব্রোসিস, 0.5 to 1.5 এর মধ্যে হলে ইন্টারমিডিয়েট, ঠিক আছে। সো এইভাবে তোদের দুটো নন ইনভেসিভ মার্কার রয়েছে যেটা থেকে আমরা ফাইব্রোসিস রিস্ক ক্যালকুলেট করতে পারি, কতটা অ্যামাউন্ট অফ ফাইব্রোসিস অ্যান্ড সিরোসিস আছে, ঠিক আছে। সো ডিপেন্ডিং অন দ্যাট পেশেন্ট, যদি পেশেন্ট ডাজ নট হ্যাভ সিরোসিস, পেশেন্টের যদি সিরোসিস না থাকে তাহলে উই ক্যান ট্রিট দ্য পেশেন্ট উইথ এসওভি, দ্যাট ইজ সোফোসবুভির অ্যান্ড ডাক্লাটাসভির ফর 12 উইকস, ঠিক আছে। অ্যান্ড if patient has cirrhosis but mild compensated cirrhosis, we can treat the patient with sofosbuvir and velpatasvir for 12 weeks, that is 3 months, ঠিক আছে। ড্রাগগুলো পরে বলছি, অ্যাপ্রোচটা দেখ আগে। Then we have to perform HCV RNA after 3 months, that is 12 weeks. যদি HCV RNA ডিটেক্টেড না হয়, মানে আফটার 12 উইকস যদি আমরা কোনো HCV RNA পাচ্ছি না, that signifies the treatment completed, okay. And if HCV RNA is detected, refer to further management, that is treatment failure, okay. ট্রিটমেন্ট ফেলিওরের এটা কি রেজিমেন্টটা কি আছে আমি পরে বলছি। বোঝা গেল এটা মোটামুটি কি হচ্ছে। প্রথমে HCV RNA অ্যান্ড অ্যান্টি HCV ডিটেক্টেড হলো, তারপর ইউ হ্যাভ টু ক্যালকুলেট ফর, ইউ হ্যাভ টু সি ইফ দেয়ার ইজ এনি সিরোসিস অর নট। যদি সিরোসিস থাকে তাহলে সেটা মাইল্ড, মডারেট নাকি সিভিয়ার, CTP স্কোর করে আমাদের দেখতে হবে। যদি সিরোসিস না থাকে then we can start sofosbuvir daclatasvir for 3 months. আর যদি সিরোসিস থাকে then we have to give sofosbuvir and velpatasvir for 12 weeks and perform HCV RNA after 3 months. 3 মাস পরে আমরা একবার HCV RNA টেস্টিং করব, তখন যদি ডিটেক্টেড না হয় ট্রিটমেন্ট কমপ্লিটেড, যদি ডিটেক্টেড হয় ট্রিটমেন্ট ফেলিওর, ঠিক আছে। এটা দেখ যেটা বললাম তোর পেশেন্ট উইদাউট সিরোসিস, যদি সিরোসিস না থাকে তাহলে we can give, these are all DAA, that is directly acting antiviral drugs that inhibits that polyprotein NS2A and 2B, ঠিক আছে। sofosbuvir daclatasvir for 3 months, that is 12 weeks. যদি patient is having cirrhosis but compensated cirrhosis, ঠিক আছে, CTP score A, CTP score পড়েছিস তো, সিরোসিস সময় বলেছিলাম, সিরোসিস পড়ানোর সময় এটা একটা স্কোরিং সিস্টেম হয় যেখানে যদি পেশেন্টের সিরোসিস আছে, কেমন সিরোসিস আছে, মাইল্ড, মডারেট, মানে ফাইব্রোসিস কতটা আছে, মাইল্ড, মডারেট, সিভিয়ার, তার জন্য CTP স্কোর ক্যালকুলেট করতে হবে। এখানে কি কি প্যারামিটার্স থাকে, বিলিরুবিন, অ্যালবুমিন, অ্যামাউন্ট অফ হেপাটিক এনসেফালোপ্যাথি, অ্যাসাইটিস আছে কিনা, পি টাইম, আইএনআর, এই প্যারামিটারগুলো তো ক্যালকুলেট করে একটা CTP স্কোর হয়, ঠিক আছে। সেই স্কোর অনুযায়ী আমরা ABC ভাগ করি, ঠিক আছে। তো যদি পেশেন্টের CTP স্কোর A হয়, দ্যাট ইজ পেশেন্ট ইজ হ্যাভিং কম্পেনসেটেড সিরোসিস, তাহলে কি হবে, সোফোসবুভির, আর এখানে হচ্ছে ড্যাক্লাটাসভির যেটা ইউজ করছিলাম তার পরিবর্তে দিতে হবে তোকে ভেলপাটাসভির, ঠিক আছে। ডিউরেশন ইজ সেম, দ্যাট ইজ 12 উইকস। আর ইফ পেশেন্ট ইজ হ্যাভিং ডিকম্পেনসেটেড সিরোসিস, উই হ্যাভ টু অ্যাড ribavirin, that is sofosbuvir, velpatasvir and ribavirin, okay, for the same duration. And if patient is having intolerant to ribavirin, যদি ribavirin আমরা না দিতে পারি তখন কি হবে, sofosbuvir, velpatasvir, same as this regimen, but you have to give this drug for 24 weeks, ঠিক আছে। এই জিনিসটা তোদের মনে রাখতে হবে। রিবাভিরিনের কোথায় কন্ট্রাইন্ডিকেশন, ইন্ডিকেশন সেটা পরে বলছি। কিছু কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে রিবাভিরিন যেখানে আমরা দিতে পারি না, সেখানে আমাদের ভেলপাটাসভির, সোফোসবুভির ইউজ করতে হবে, বাট ইউ হ্যাভ টু ইউজ ফর 24 উইকস, ঠিক আছে। আচ্ছা, ডোজ কি, সোফোসবুভির ইজ 400 মিলিগ্রাম
OD, that is once daily. Daclatasvir 60 milligram once a day, velpatasvir is 100 milligram once a day, and ribavirin হচ্ছে 800 to 1200 according to weight, hemoglobin level, renal function and cirrhosis, presence of cirrhosis, we have to adjust the ribavirin dose. ঠিক আছে, এটা হচ্ছে ট্রিটমেন্ট ফেলিওর, যেটা বললাম যদি আফটার 3 months HCV RNA is detected, HCV RNA 3 মাস পরেও আমরা পাচ্ছি ট্রিটমেন্টের পরে, and previously you have used this pegylated interferon alpha plus ribavirin or হচ্ছে তোর sofosbuvir or ribavirin, তাহলে কি হবে, we have to see if patient is having cirrhosis or not. In this scenario মানে এখানে তোকে দেখতে হবে যে পেশেন্টের জেনোটাইপ স্টাডি করতে হবে। যদি পেশেন্টের ট্রিটমেন্ট ফেলিওর হয়, you have to go for genotypic study, and if it is genotype 3, treatment is somewhat different from non-genotype 3, মানে যে 6টা জেনোটাইপ রয়েছে তাদের মধ্যে জেনোটাইপ 3 ট্রিটমেন্টটা একটু ডিফার করে, ঠিক আছে। সো যদি ট্রিটমেন্ট ফেলিওর হয় আফটার ইউজিং sofosbuvir and ribavirin and patient has no cirrhosis, then use daily combination of sofosbuvir and velpatasvir for 12 weeks. Okay, and same in genotype 3, but if patient is having compensated cirrhosis, এখানে হচ্ছে তো রিবাভিরিনটা অ্যাড করতে হবে, ঠিক আছে। জেনোটাইপ 3 একটা জিনিসই মনে রাখবি, যদি ট্রিটমেন্ট ফেলিওর হয় জেনোটাইপ 3 and patient যদি compensated cirrhosis এ থাকে, then you have to add ribavirin, বাকি you have to give sofosbuvir and velpatasvir, ঠিক আছে। এই চারটা একটু প্রথম তোদের খটোমটো লাগতে পারে, একবার এই জিনিসটা এতগুলো মনে রাখার দরকার নেই, শুধু মনে রাখবি জেনোটাইপ 3 যদি ট্রিটমেন্ট ফেলিওর হয় রিবাভিরিন অ্যাড করতে হবে along with sofosbuvir and velpatasvir, ঠিক আছে। আর যদি তুই if previously patient was given sofosbuvir, daclatasvir or ledipasvir, এখানে হচ্ছে যদি কোনো সিরোসিস না থাকে তাহলে এখানে ডেলি ফিক্সড ডোজ কম্বিনেশন অফ sofosbuvir and velpatasvir, ঠিক আছে। sofosbuvir and daclatasvir ইউজ করার পরে যদি আমাদের কোনো ট্রিটমেন্ট ফেলিওর হয়, we have to replace daclatasvir with velpatasvir for 24 weeks, ঠিক আছে। এখানে ডিউরেশনের একটা আছে, জাস্ট এই চারটা মনে রাখবি, পরীক্ষার সময় এইটুকু লিখলেই হবে তোদের, যে কম্পেনসেটেড সিরোসিস আছে কি নেই, কম্পেনসেটেড সিরোসিস, ডিকম্পেনসেটেড সিরোসিস। যদি সিরোসিস না থাকে, উইদাউট এনি সিরোসিস, sofosbuvir daclatasvir for 3 weeks, যদি compensated cirrhosis that is CTP1 থাকে, replace this daclatasvir with velpatasvir plus sofosbuvir for 3 months, that is 12 weeks, and if patient is having severe cirrhosis, we can give 2 regimen, that is sofosbuvir velpatasvir plus ribavirin, যদি ribavirin intolerant হয় give sofosbuvir velpatasvir, but duration is 24 weeks, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রাইন্ডিকেশন টু রিবাভিরিন, কিছু কেসে আমরা রিবাভিরিন দিতে পারি না, দ্যাট ইজ প্রেগনেন্ট ওমেন, ল্যাকটেটিং মাদার, ইফ হিমোগ্লোবিন ইজ লেস দ্যান 10, ওকে, ক্রিয়েটিনিন ইজ মোর দ্যান 1.5, নিউট্রোফিল কাউন্ট ইজ লেস দ্যান 1.5, প্লেটলেট কাউন্ট ইজ লেস দ্যান 90,000, আর কিছু কন্ডিশন আছে যেগুলো ডিকম্পেনসেটেড হার্ট ফেলিওর অ্যান্ড সিওপিডি পেশেন্ট, এইসব কন্ডিশনে আমরা রিবাভিরিন দিতে পারি না, ঠিক আছে। দ্যাট ইজ কন্ট্রাইন্ডিকেশন টু রিবাভিরিন থেরাপি। আচ্ছা, আফটার 3 months, দ্যাট ইজ 12 weeks, দিট ইজ SVR মানে হচ্ছে সাস্টেন্ড ভাইরোলজিক্যাল রেসপন্স 12, মানে আফটার 12 weeks যদি কোনো HCV ডিটেক্টেড না হয় তাহলে নো ফলো আপ ইজ রিকোয়ার্ড, ওকে। বাট ইফ পেশেন্ট ইজ হাই রিস্ক পপুলেশন, দ্যাট ইজ পেশেন্ট ইজ হ্যাভিং ওবেসিটি, টাইপ 2 DM or পেশেন্ট ইজ অ্যালকোহলিক, দেন উই হ্যাভ টু মনিটর দ্য পেশেন্ট আফটার 3 months, ঠিক আছে। 3 months আমরা দিলাম একটা কমপ্লিট থেরাপি, তারপরে দেখতে হবে পেশেন্ট যদি কোনো হাই রিস্ক পপুলেশন না থাকে ফলো আপের কোনো দরকার নেই। যদি পেশেন্ট হাই রিস্ক থাকে, যে পেশেন্ট ইজ অ্যালকোহলিক, ডায়াবেটিস আছে, ওবেসিটি আছে, দেন উই হ্যাভ টু ফলো আপ দ্য পেশেন্ট, ওকে। ফলো আপ দ্য পেশেন্ট ফর ডেভেলপিং অফ এনি সিরোসিস অর হেপাটোসেলুলার কার্সিনোমা, কোনো কিছু ডেভেলপ করছে কিনা সেটা আমাদের ফলো আপ করতে হবে। কিভাবে ফলো আপ করবো? আল্ট্রাসাউন্ড এভরি 6 months, একটা HCC আছে কিনা দেখতে হবে, অ্যান্ড ইফ উই আর সাসপেক্টিং ইসোফেজিয়াল ভ্যারিসেস, দেন এন্ডোস্কোপি। আচ্ছা, if patient is having co-infection with HIV, so কার ট্রিটমেন্ট আগে শুরু করব, ঠিক আছে, এটা দেখতে হবে। পেশেন্ট ইন হোম ART leads to successful control of HIV infection, you start treatment of HIV first, then if there is sufficient
amount of control of HIV infection, that is CD4 count যদি ঠিকঠাক থাকে, and then you start the treatment of HCV, ঠিক আছে। after starting HIV treatment of HIV you start the treatment of HCV, ঠিক আছে। কিন্তু কিছু কিছু কন্ডিশনে কি হয়, যেগুলোতে মনে হচ্ছে তোর খুব সিভিয়ার ফাইব্রোসিস রয়েছে, ডিকম্পেনসেশন হয়ে গেছে সিরোসিসের, then you can start with HCV, treatment of HCV, then start with HIV, treatment of HIV, that is ART, ঠিক আছে। আগে কি হতো, যখন we use treatment with interferon and some genotype specific other drugs, there is certain drug interaction with ART, antiretroviral therapy, and anti-HCV drugs, ঠিক আছে। দ্যাটস ওয়াই আগে বলা হতো যে এখানে ডিফার করতে, ঠিক আছে, যে আগে তোর কখন HCV ট্রিটমেন্টটা কখন স্টার্ট করব, কখন ART স্টার্ট করব, কিন্তু এখন বলা হচ্ছে যে স্টার্ট ট্রিটমেন্ট উইথ ART ফার্স্ট, দেন স্টার্ট ট্রিটমেন্ট অফ HCV, ঠিক আছে। তো এটা যেটা বললাম, ইনিশিয়েট ট্রিটমেন্ট ফর HIV অ্যান্ড অ্যাচিভ HIV সাপ্রেশন বিফোর স্টার্টিং HCV ট্রিটমেন্ট, ঠিক আছে। কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে যেখানে আমরা HCV ট্রিটমেন্ট আগে স্টার্ট করতে পারি, যেগুলো হচ্ছে তোর মডারেট অ্যামাউন্ট অফ ফাইব্রোসিস যেখানে চলে এসছে। দিস আর সাম ড্রাগ ইন্টারাকশন উইথ HCV অ্যান্ড ART। একটা জিনিস মনে রাখবি, আমাদের ART ড্রাগ পড়ানো হয়েছে তোদের ফার্মাতে, অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি পড়ানো হয়েছে, হয়নি না? হয়নি, ওকে, ঠিক আছে। তো একটা জিনিস মনে রাখবি, এখানে ইফাভিরেন আর নেভিরাপিন দেওয়া যায় না অ্যালং উইথ সোপোজবাপির অ্যান্ড ভেলপাটাসভির, ঠিক আছে। এই রেজিমেন আমরা কোনো একটা HCV পেশেন্টের এই রেজিমেন যদি দিই, সোপোজবাপির অ্যান্ড ভেলপাটাসভির, দেন ইউ কান্ট গিভ ইফাভিরেন্স অ্যান্ড নেভিরাপিন, ঠিক আছে। এই জিনিসটা একটু মনে রাখবি, এটা কন্ট্রাইন্ডিকেটেড। বাকি মোটামুটি সব ড্রাগগুলোই দেওয়া যায় অ্যালং উইথ HCV ট্রিটমেন্ট। পেশেন্ট উইথ সিকেডি, যদি পেশেন্টের সিকেডি পেশেন্ট থাকে তাহলে উই হ্যাভ টু মডিফাই সার্টেন ড্রাগস, দ্যাট ইজ ডোজ, অ্যান্ড যদি HCV অ্যান্ড হেপাটাইটিস B অ্যান্ড C কো ইনফেকশন থাকে, ঠিক আছে, উই হ্যাভ টু স্টার্ট ট্রিটমেন্ট। দ্যাটস বিকজ কি হয়, এখানে তোর হেপাটাইটিস B অ্যান্ড C যদি কো ইনফেকশন থাকে, চান্সেস অফ ফাইব্রোসিস ইজ মোর, ঠিক আছে, ডিকম্পেনসেশন অ্যান্ড ফাইব্রোসিস খুব বেশি হয় অ্যালং উইথ হেপাটাইটিস B অ্যান্ড HIV যদি কোনো কো ইনফেকশন থাকে। আরেকটা জিনিস হয় যেটা হচ্ছে তোর পালমোনারি টিউবারকুলোসিস। যদি কোনো পেশেন্টের পালমোনারি টিউবারকুলোসিস থাকে, কি হয়, যে কোনো ATT ড্রাগ যেগুলো তোর হেপাটোটক্সিক সেগুলো আমরা দিতে পারি না। সো উই হ্যাভ টু বি কেয়ারফুল ফর দিস হেপাটাইটিস B, C অ্যান্ড অ্যান্টি-TB ড্রাগ। কিছু কিছু ড্রাগ আছে যেগুলো হচ্ছে তোর অ্যাক্টিভ TB শুড বি রুল আউট বিফোর HCV ট্রিটমেন্ট। ওমেন উইথ চাইল্ড বিয়ারিং এজ, কোনো একটা চাইল্ড বিয়ারিং এজের পেশেন্টের HCV হেপাটাইটিস C ডিটেক্টেড হলো, দেন উই হ্যাভ টু স্টার্ট অ্যান্টিভাইরাল ড্রাগস। কিন্তু উই হ্যাভ টু বি কসাস বিকজ certain drugs like ribavirin are contraindicated in pregnancy. That's why you have to advise the patient for certain contraception. Okay, contraception advice ta dite hobe, because this ribavirin is contraindicated in pregnancy for 6 months after completing therapy. মানে যখন তোর রিবাভিরিন, এরকম নয় যে তোর রিবাভিরিন চলছে সেই সময় কোনো একটা প্রেগনেন্সি হলো তাতে কন্ট্রাইন্ডিকেটেড, ইভেন আফটার কমপ্লিশন অফ 6 মান্থস, মানে রিবাভিরিন ট্রিটমেন্ট কমপ্লিট হলো, তার 6 মান্থস পর, মানে 6 মান্থস অবধি দেয়ার ইজ সাম চান্স অফ টেরাটোজেনিসিটি। ওকে, তো হাউ টু মনিটর দ্য পেশেন্ট, কি কি মনিটর করতে হবে একটা পেশেন্টের? HCV ট্রিটমেন্ট আমরা স্টার্ট করে দিলাম, ওকে তো ছেড়ে দিতে পারি না যে তুমি ট্রিটমেন্ট স্টার্ট করে দিলাম বাড়ি চলে যাও। এরপর উই হ্যাভ টু আস্ক দ্য পেশেন্ট টু কাম ফর ফলো আপ। কীভাবে ফলো আপ করবো? একটা হচ্ছে বেসলাইন আমরা CBC, যদি পেশেন্টের কোনো নন সিরোটিক, মানে পেশেন্টের সিরোসিস যদি না থাকে, উই হ্যাভ টু চেক ফর বেসলাইন CBC, creatinine and LFT, and after 4 weeks, that is after 1 month, we have to recheck. Okay, and HCV RNA একবার আমরা বেসলাইনে চেক করব, তারপর হচ্ছে আফটার 12 weeks, okay, to see the SVR, that is sustained virological response. And if patient is having cirrhosis and regimen includes ribavirin, যদি রেজিমেনে ribavirin থাকে, then you have to monitor frequently, that is first week 1, 2, 4, 8 and 12, প্রত্যেকটা উইকে এখানে যেরকম ভাবে দেওয়া আছে উইক 1, 2, 4, 8 and 12, প্রত্যেকটা উইকে তোকে CBC, সিরাম ক্রিয়েটিন, LFT চেক করতে হবে, অ্যান্ড HCV RNA আফটার 12 weeks, ঠিক আছে। দিস আর দ্য চার্ট অফ মনিটরিং, হাউ টু মনিটর দ্য পেশেন্ট being treated with HCV drugs.
ঠিক আছে। হেপাটাইটিস এ আরেকটা স্লাইড আছে দেখো, হেপাটাইটিস এ অ্যান্ড ইটা একটু বলে দিই তোদের। এ আর ই কি আগের দিন বলেছিলাম ফিকো ওরাল ট্রান্সমিশন হয়, তাই তো। আর এটা হচ্ছে আরএনএ ভাইরাস, হেপাটাইটিস এ অ্যান্ড ই বোথ আরএনএ ভাইরাস, অ্যান্ড মেনলি দে কজ কি করে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, ঠিক আছে। হেপাটাইটিস এ অ্যান্ড ই করে অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস। কি সিমটমস হবে? সিমটমস সেম, অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিসে যেরকম সিমটমস হয়, প্রোড্রোমাল ফেজ, তারপর হচ্ছে তো ইকটেরিক ফেজ অ্যান্ড রিকভারি ফেজ, ঠিক আছে, একই হবে। কিন্তু হেপাটাইটিস এ অ্যান্ড ই যদি আমরা কম্পেয়ার করি, হেপাটাইটিস এ ইজ মোর কমন ইন চাইল্ডহুড গ্রুপ অফ পেশেন্টস, উপরেটা হেপাটাইটিস এ ই, হ্যাঁ হ্যাঁ এটা, and hepatitis E is more common in adolescent group of patient, ঠিক আছে। এখানে কি হয় মেনলি দে আর সেলফ লিমিটিং, অনেক সময় অ্যাসিমটোমেটিক হয়, কোনো একটা পেশেন্ট দেখলি হঠাৎ করে ফিভার ইকটেরা সেগুলো নিয়ে প্রেজেন্ট করলো, এসজিওটি এসজিপিটি ইজ ভেরি হাই, অ্যারাউন্ড 2000 অর 3000, ওকে, এরকম বেশি আছে এসজিওটি এসজিপিটি, বিলিরুবিনটাও বেশি, ঠিক আছে। তো কি করতে হবে তোর হচ্ছে সিমটোম্যাটিক ট্রিটমেন্ট কি হয় সিমটোম্যাটিক, you have to give proper hydration, antipyretic drugs, and you have to monitor for any complication like P time INR is raised or not, and if there is any signs of decompensation আছে কিনা সেগুলো দেখতে হবে। and another term is there fulminant hepatitis বলে। fulminant hepatitis কি হয়, এখানে হচ্ছে তোর decompensation হবে, PT INR will be raised, and there is complication like hepatic encephalopathy can be there. Fulminant hepatitis is important because fulminant mortality rate of fulminant hepatitis is very high, ঠিক আছে। in case of hepatitis A it is around 50 to 60%, and in hepatitis E, especially in pregnancy, hepatitis E is very dangerous kind of situation, ঠিক আছে, কারণ এখানে মর্টালিটিটা খুব বেশি। এটা বললাম তোদের হেপাটাইটিস ই নন এনভেলপড আরএনএ ভাইরাস, ওয়ান সেরোটাইপ ইজ দেয়ার, এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট টু ডিগ্রেডেশন, দ্যাটস ওয়াই ইট ক্যান প্রেজেন্ট ইন কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, ঠিক আছে। ইনসিডেন্স ইজ 10 in 1 lakh population, more common in child, young child, but in adolescent it is causes clinical disease. Clinical features is same, that is it can be asymptomatic to subclinical, anicteric and icteric form, যেটা বললাম prodromal phase, icteric phase, recovery phase, 1% যেটা বলছিলাম তো 1.1 to 1% patient of hepatitis A can present with fulminant hepatitis, that is very dangerous, and mortality rate is around 60 to 70%. Infection with HIV, hepatitis A usually does not lead to chronic infection, ঠিক আছে, কিন্তু রিল্যাপসিং হেপাটাইটিস হতে পারে। ডায়াগনোসিস কিভাবে করি আমরা, অ্যান্টি এইচএভি আইজিএম ব্লাডে আমরা টেস্ট করে পজিটিভ পাই, তার সাথে হচ্ছে এসজিওটি এসজিপিটি ইজ এক্সট্রিমলি হাই। ম্যানেজমেন্ট ইজ সাপোর্টিভ, নো অ্যান্টিভাইরাল ড্রাগস, অ্যাভয়েড এনি হেপাটোটক্সিক ড্রাগ, জ্বর থাকলে অ্যান্টিপাইরেটিক দিতে হবে, প্রপার হাইড্রেশন অ্যান্ড রেস্ট, ওকে। প্রিভেনশন ভ্যাকসিন পাওয়া যায়। আচ্ছা, হেপাটাইটিস সি কিন্তু নো ভ্যাকসিন ইজ অ্যাভেলেবল লাইক হেপাটাইটিস বি, হেপাটাইটিস সির জন্য এরকম কোনো ভ্যাকসিন নেই, ঠিক আছে। সো ইফ ইউ গেট ইনফেক্টেড উইথ হেপাটাইটিস সি ইউ হ্যাভ টু টেক দিস অ্যান্টিভাইরাল ড্রাগস, নট লাইক কি আমাদের যেটা হেপাটাইটিস বিতে নিডলিস্টিক ইঞ্জুরি, কারো ভ্যাকসিনেটেড রয়েছে তো ইমিউনোগ্লোবিলিন অ্যান্ড কমপ্লিট দ্য ভ্যাকসিনেশন, এরকম কোনো গল্প নেই, ঠিক আছে। So hepatitis A vaccination is available, 2 doses is there apart from 6 months apart, recommended after 1 year of age, and efficacy is quite good, around 95 to 100%. Regarding hepatitis C, this is also single stranded RNA virus transmitted by fecal-oral route. Symptoms is same as hepatitis A. Incubation period is around 40 days. Particularly pregnant women, the disease is very severe with mortality rate is around 20% in 3rd trimester of pregnancy, okay. That leads to premature delivery and high neonatal death. Diagnosis by anti-IgM HEV and high level of SGOT SGPT, treatment is same, that is supportive, no specific therapy. Prevention is the most effective measure, that is high quality water supply, improve sanitation and all, but unfortunately for hepatitis C no vaccination is available, ঠিক আছে।